হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডি ক্লাসের আজ হচ্ছে আমাদের 23 নাম্বার ক্লাস। এর আগে আমরা 22টা ক্লাস করেছি, না দেখে থাকলে আমাদের চ্যানেলে আসে প্রত্যেকে দেখে নিও। আজকে 23 নাম্বার ক্লাস। আজকেও আমরা করব 2024 সালে এসএসসি জিডির যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার 26/2/2024 সালে পরীক্ষা হয়েছিল, তার ফোর্থ শিফটের 20টা জিকে এসেছিল। সেই 20টা জিকে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেক দিন একটা করে শিফট আমরা আলোচনা করছি। আর এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের এসএসসি জিডি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এসএসসি যে কোনো পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই প্রত্যেক দিন আমি ক্লাসগুলো করছি। আগামী কয়েকদিনের মধ্যে পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, আর এই সম্পূর্ণ পিডিএফ যদি সম্পূর্ণ বাংলাতে জিকে পিডিএফগুলো 2024 সালের যে 53টা শিফটে পরীক্ষা হয়েছিল সেগুলো, 2022-23 সালের সমস্ত শিফট, 2021 সালের সমস্ত শিফট, এগুলো যদি তোমরা কালেক্ট করতে চাও, সঙ্গে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এবং স্ট্যাটিক জিকে পিডিএফ কালেক্ট করতে চাও, তাহলে আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এসএসসি জিডি পিডিএফ লিখে পাঠাবে। আমি প্রসেসটা বলে দেবো যে কিভাবে পেমেন্ট করতে হবে এবং কিভাবে আমরা তোমাদের পিডিএফটা দেব। দেখো, এখানে 199 টাকা দিয়ে তোমাদের জয়েন করতে হবে আমাদের টেলিগ্রামে। একটা আমাদের পেড গ্রুপ আছে, সেই পেড গ্রুপে জয়েন করতে হবে। তো টেলিগ্রামে পেড গ্রুপে আমরা জয়েন করিয়ে দেব, আর সেইখানেই সমস্ত পিডিএফগুলো তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। আর একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া, তো সেটা যদি জয়েন করতে চাও তাহলে ফ্রি টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করতে পারো। সেখানে আমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান, সমস্ত চাকরির নোটিফিকেশানগুলো তোমাদের প্রোভাইড করে থাকি। তো চলো, আর দেরি করবো না, আজকের প্রথম প্রশ্নে চলে যাব। দেখো, প্রথম প্রশ্ন কি হচ্ছে, নিচের কোন পাঠ্যটি ভারতনাট্যম নৃত্যে বডি মুভমেন্টের কৌশল এবং ব্যাকরণের অধ্যয়নের জন্য একটি প্রধান উৎস? একটু সাউন্ডের সমস্যা হতে পারে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে অনেক, ঠিক আছে, তো হতে পারে একটু, তোমরা প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে ম্যানেজ করবে, সাউন্ডটা একটু কষ্ট করো, একটু কী করবে। দেখো, নিচের কোন পাঠ্যটি ভারতনাট্যম নৃত্যে বডি মুভমেন্টের কৌশল এবং ব্যাকরণের অধ্যয়নের জন্য একটি প্রধান উৎস? কী হবে? অভিনয় দর্পণ বলে একটা বই আছে, পাঠ্য বই। সেই অভিনয় দর্পণ বইটিতে ভারতনাট্যম নৃত্যে যে বডি মুভমেন্টের কৌশলগুলো বা সেই যে ডান্সের যে ব্যাকরণ, তার সমস্ত কিছু ডিটেলসে পাওয়া যায় অভিনয় দর্পণ নামক বইটিতে, ঠিক আছে। এটা ভারতনাট্যম। আচ্ছা, প্রথমেই আজ হোমওয়ার্কটা দিয়ে দেবো। আজকের হোমওয়ার্ক প্রত্যেকে কমেন্ট করে দেবে যে ভারতনাট্যম কোন রাজ্যের একটা শাস্ত্রীয় নৃত্যের নাম। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের নাম, প্রত্যেকে এটা কমেন্ট করে দেবে। চলো, আমরা কয়েকজন ব্যক্তির ভারতনাট্যম ব্যক্তির নাম আমরা জানি যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন এক হচ্ছে আলারমেল ভেল্লি, প্রত্যেকে লিখে রাখবে আলারমেল, বহুবার বলেছি যখনই আমি এটা করাই, আলারমেল ভেল্লি, এই প্রশ্নটা পরীক্ষায় আসে। তারপর আসছে যামিনী কৃষ্ণমূর্তি, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, পরীক্ষায় আসে। এরপর আসবে আমরা দেখব পদ্মা সুব্রমণিয়াম, এই নামগুলো মনে রাখবে। চলে আসবে পরীক্ষায় যে পদ্মা সুব্রমণিয়াম বলবে যে কোন নৃত্যের সঙ্গে যুক্ত সেটা বলতে হবে। তারপর মল্লিকা সারাভাই, এগুলো জানতে হবে। আরও কয়েকজন আছে যেগুলো তো মৃণালিনী, তার মল্লিকা সারাভাই, তারপর আছে মৃণালিনী সারাভাই, তারপর অনিতা রত্নম। এই নামগুলো মনে রাখবে, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকে ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটাকে শেয়ার করবে। চলো, আজকের 2 নম্বর প্রশ্ন দেখব। ক্লাসটা লাইক করে দাও, শেয়ার করে দাও। সেক্সেনা কমিটির সুপারিশের উপর ভিত্তি করে ভারত সরকারের অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর্থ, সামাজিক ও বর্ণ সুনামি CECC চালু করে। কত সালে সেটা বলতে হবে। সেক্সেনা কমিটির সুপারিশের উপর ভিত্তি করে কত সালে ভারত সরকারের অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এই আর্থ সামাজিক বা সোশিও ইকোনমিক, এটা কি সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, সোশিও ইকোনমিক মানে আর্থ সামাজিক এবং বর্ণ সুমারি, এটা হচ্ছে 2011 সালের যে সেন্সাস, সেটাকে বলা হয় সোশিও ইকোনমিক এবং কাস্ট সেন্সাস CECC। যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন
সেই সময় এই সেন্সাস হয়েছিল, ঠিক আছে, 2011 সালটি। তারপর এখনও কিন্তু সেন্সাস প্রত্যেক 10 বছর অন্তর হওয়ার কথা, কিন্তু 2021 সালে হয়নি, 2024 হয়ে গেল, এখনও সেন্সাসের কোনো ডাটা নেই, ঠিক আছে। প্রত্যেক 10 বছর হওয়া উচিত, কিন্তু আমাদের কাছে দেখো, আমাদের কাছে যারা আমরা চাকরি প্রার্থী রয়েছি, চাকরি প্রার্থীদের কাছে, তোমাদের কাছে একটাই ভালো জিনিস, সেন্সাস হয়নি। কারণ হচ্ছে যে 2011 সাল থেকেই তোমরা প্রশ্ন পাচ্ছ বারবার। 2024 সালে যদি 21 সেন্সাস হতো তাহলে আরেকটা নতুন সেন্সাস তোমাদের পড়তে হতো, ঠিক আছে। দেখো 3 নম্বর হচ্ছে কোন মাসে লোহড়ী উৎসব পালিত হয়। লোহড়ী উৎসব একটা অতি গুরুত্বপূর্ণ উৎসব। ভারতের উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশের অনেকগুলো রাজ্যে এই লোহড়ী উৎসব পালিত হয়। অনেকগুলো বলতে কি 4-5টা রাজ্যে লোহড়ী উৎসব পালিত হয়। এটা শীতকালে, শীতের শীতের যখন শীত ধীরে ধীরে শেষ হচ্ছে সেই সময়টাতে, মানে জানুয়ারি মাসের লাস্ট দিকে লোহড়ী উৎসব পালিত হয়। তাহলে জানুয়ারি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। লোহড়ী উৎসব, আর লোহড়ী উৎসবকে দেখি, এটাকে ডগরা উৎসব নামেও পরিচিত, অনেক জায়গাতে এটাকে ডগরা বলা হয়। কি বলা হয়? ডগরা। নেক্সট দেখবো আমরা 4 নম্বর প্রশ্ন আজকের। জেমস অগাস্টাস হিকি ড্যাশের জনক হিসেবে পরিচিত। জেমস অগাস্টাস হিকি, জেমস অগাস্টাস হিকি কিসের সঙ্গে যুক্ত? আমরা জানি জেমস হিকি নাম প্রত্যেকে আমরা শুনেছি। জেমস হিকির বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারত তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্র, যেটা 1780 সালে প্রকাশিত হয়েছিল। জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট 1721 সালে তিনি এটা প্রকাশ করেছিলেন, বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে। জেমস অগাস্টাস হিকি একজন ভারতের জার্নালিস্ট ছিলেন, এবং তিনি হচ্ছেন একজন আইরিশ ম্যান ছিলেন, আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের জার্নালিস্ট ছিল, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান জার্নালিস্ট, আয়ারল্যান্ডের লোক ছিল, ভারতে একজন জার্নালিস্ট, এবং তাই প্রথম যেহেতু করেছিল তাই ভারতের জার্নালিস্টের জনক বলা হচ্ছে। নিম্নের কে একজন বিখ্যাত সেহনাই বাদক? সেহনাই বাদক, এই লম্বা ধরনের বাঁশিটা দেখবে থাকে, এটাকে বলা হয়ে থাকে সেহনাই, ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে সেহনাই। তো কে একজন সেহনাই বাদক? তোমাদের নাম বলে দিচ্ছি, সব থেকে বেশি যেটা আসে পরীক্ষায় সেহনাই বাদক, তিনি হচ্ছেন ওস্তাদ বিসমিল্লাহ খান। নামটা লিখে রাখবে, উস্তাদ বিসমিল্লাহ খান, এই নামটা পরীক্ষায় সব থেকে বেশি আসে, উস্তাদ বিসমিল্লাহ খান, ঠিক আছে। তিনি হচ্ছেন একজন সেহনাই বাদক। আর এখানে যে অপশানগুলো আছে দেখো, এন রামানি, আলী আহমেদ হুসেন, রাজারত্নম পিল্লাই, হরিপ্রসাদ চৌরাশিয়া, এদের মধ্যে হচ্ছেন আলী আহমেদ হুসেন খান। এখানে আরেকটা খান হবে, আলী আহমেদ হুসেন খান সেনাইয়ের সঙ্গে যুক্ত, আর উস্তাদ বিসমিল্লাহ খানও সেনাইয়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে। এই দুটো নামই মনে রাখো সেনাইয়ের সঙ্গে। আর এই যে হরিপ্রসাদ চৌরাশিয়া আছে, তিনি হচ্ছে বাঁশি বাদক, তিনি হচ্ছেন একজন বিখ্যাত বাঁশি বাদক। 6 নম্বর প্রশ্ন, ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট ধোয়ার জন্য ব্যবহৃত ফ্লোরোসেন্ট স্ফটিক, বিশেষ করে টেক্সটাইল, ড্রেসের যৌগ। ড্রেসের যৌগ বলতে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, সোডিয়াম, কারেক্ট আনসার হবে সোডিয়াম যৌগ। এই যে ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট, এগুলো সোডিয়াম দিয়ে তৈরি হয়। ধোয়ার জন্য ব্যবহৃত ফ্লোরোসেন্ট স্ফটিক, এগুলো সোডিয়ামের যৌগ, সোডিয়াম দিয়ে তৈরি হয়, ঠিক আছে, প্রত্যেকটাতেই সোডিয়াম থাকে। 7 নম্বর হচ্ছে বস্তার দশেরা উৎসবের সাথে কোন রাজ্য যুক্ত? বস্তার দশেরা মানে কি? বাস্তার দশেরা। সাধারণত আমাদের যখন দুর্গাপূজা, তখন ভারতের বিভিন্ন রাজ্যে দশেরা উৎসব পালিত হয় বিজয়া দশমীর দিনে, ঠিক আছে। কিন্তু সেই দশেরা এবং এই বাস্তার দশেরা কিন্তু আলাদা। এই বাস্তার দশেরা হচ্ছে ভারতের সব দীর্ঘতম উৎসব। ভারতের যদি কিছু বলা হয় যে লংগেস্ট ফেস্টিভ্যাল যদি বলা হয় ভারত, তাহলে ভারতের লংগেস্ট ফেস্টিভ্যাল, সব থেকে দীর্ঘ সময়ের ফেস্টিভ্যাল হচ্ছে বাস্তার দশেরা, যেটা 75 দিন ব্যাপী পালিত হয়। কোন রাজ্যে? ছত্তিশগড় ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। বস্তার দশেরা ছত্তিশগড় রাজ্যে ভারতের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বলা চলে। আর ছত্তিশগড়ের কয়েকটা ফেস্টিভ্যালের নাম লিখে রাখো। 1 হচ্ছে মাদাই, ঠিক আছে, 2 হচ্ছে গঞ্চা,
3 নম্বরে হচ্ছে ভরাম দেও, ভরাম দেও। 4 নম্বর হচ্ছে বাস্তার, বাস্তার তো বলেই দিলাম তোমাদের, বাস্তার লোকোৎসব বলে একটা ফেস্টিভ্যাল আছে। তারপর হচ্ছে সারহুল, এটা বেশি আছে পরীক্ষায়, এই সারহুল ফেস্টিভ্যালটা, ঠিক আছে। তো এগুলো ছত্তিশগড়ের ফেস্টিভ্যাল। নেক্সট দেখবো আমরা 8 নম্বর, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হলো স্বনির্ভর ও স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা। স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী অর্থনীতি, অর্থাৎ নিজেরা উৎপাদন করব, অন্য জায়গার থেকে আমাদের কিছু যাতে আমদানি করতে না হয়। এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? কারেক্ট আনসার হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার থেকে ছিল। দেখো প্রত্যেক দিন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন এসছে, প্রত্যেক দিন, প্রত্যেকটা শিফটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন তুমি পড়া শুরু করবে না, তখন তোমাকে একদমই জিরো থেকে পড়তে হবে, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল ভারতের প্ল্যানিং কমিশন। এটা প্ল্যানিং কমিশন দ্বারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হতো। প্ল্যানিং কমিশন বলতে কি? যোজনা কমিশন, ঠিক আছে। যোজনা কমিশন প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1950 সালে যোজনা কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, যেটাকে 2015 সালের 1 জানুয়ারি ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি হয়েছে। বর্তমানে আর প্ল্যানিং কমিশন নেই, বর্তমানে আছে নীতি আয়োগ, ঠিক আছে। তো এই যোজনা কমিশন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে 1951 থেকে 1956 সালে। এটা হচ্ছে হেরাল্ড ডমার মডেল, হেরাল্ড ডমার মডেল। তারপর হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61, এটা হচ্ছে মহলানবিশ মডেল বা পিসি চন্দ্র মহলানবিশ মডেল, ঠিক আছে। 3 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা জেনে রাখো 1961 থেকে 66 হলো। এই 3 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল। প্রশ্ন থাকে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত 2টি যুদ্ধ লিপ্ত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে। তারপর এই যেহেতু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যুদ্ধ হলো, ভারত সাকসেসফুল হতে পারেনি, তাই এরপর 1966 থেকে 69 এই সময়টাই 3 বছরের রোলিং প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে। তারপর আসছে 1969 থেকে 74, এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1974 থেকে 78 পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো চলেছে। লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হচ্ছে 2007 থেকে 2012 সাল, ঠিক আছে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু মনে রাখতে হবে। আর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কি লক্ষ্য ছিল সেটাও মনে রাখতে হবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যায়। প্রথম ভারতীয় যিনি 1980 সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে 1980 সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে প্রকাশ পাড়ুকোন। প্রকাশ পাড়ুকোন একজন ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। চলো কয়েকজন ব্যাডমিন্টন প্লেয়ারের নাম জেনে রাখো, যেমন হচ্ছে সাইনা নেহওয়াল। কি নাম? সাইনা নেহওয়াল। তারপর হচ্ছে পিভি সিন্ধু, প্রত্যেকেই জানো। তারপর শ্রীকান্ত কিদাম্বি। তারপর প্রকাশ পাড়ুকোন, পুলেল্লা গোপীচাঁদ। এই নামটা মনে রাখবে, এই নামটা পরীক্ষায় প্রচুর আসে। পুলেল্লা গোপীচাঁদ একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ঠিক আছে। সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু এবং প্রকাশ পাড়ুকোন। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। 10 নম্বর দেখো, কে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2023 মুকুট পেয়েছেন? তো এটা নন্দিনী গুপ্তা হবে। এটাই আর ইম্পর্টেন্ট নয়, প্রশ্নটা স্কিপ করো, এটা তখন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল, স্কিপ করতে পারো। 11 হচ্ছে 2023 সালের জুলাইয়ে কোরিয়া প্রজাতন্ত্রের বুসানের ডং ইউ ইনস্টিটিউট অফ টেকনোলজি সিওকোডাং সাংস্কৃতিক কেন্দ্রে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 ফাইনালে ভারত দেশকে পরাজিত করে, ভারত ইরানকে পরাজিত করেছিল, ঠিক আছে। তো এই প্রশ্নটাও তোমরা স্কিপ করবে, এটাও আর ইম্পর্টেন্ট নয়, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। এটাও আশা করছি যে এটা আর পরীক্ষায় তোমাদের দরকার নেই, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ছিল। 12 নম্বর, নেট জাতীয় পণ্য বা এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট গণনা করার সময় মোট জাতীয় পণ্য বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট থেকে কি কাটা হয়? দেখো দেশে যত রকমের প্রোডাক্ট উৎপন্ন হলো সবগুলোই হচ্ছে জিএনপি বা সবগুলো মিলিয়ে জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যখন এনএনপি বার করতে হয় বা নেট ন্যাশনাল প্রোডাক্ট যখন আমরা বার করি,
ঠিক আছে, এটা ইকোনমিক্সের প্রশ্ন, একটু ডিটেলস না পড়লে কিন্তু এগুলো বুঝতে পারবে না। নেট ন্যাশনাল প্রোডাক্ট যখন বার করব তখন তার সঙ্গে ডিপ্রেসিয়েশন যেটা আছে সেই ডিপ্রেসিয়েশনকে বাদ দিতে হবে। ডিপ্রেসিয়েশন মানে কি? ডিপ্রেসিয়েশন হচ্ছে অবচয়, অবচয়কে বাদ দিতে হবে। অর্থাৎ কিছু কিছু জিনিস আছে দেখবে আমরা ব্যবহার করছি, ব্যবহার করার পর সেই জিনিসগুলোর কোনো ভ্যালু থাকছে না, তো এই ধরনের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে সেগুলোকে বাদ দিতে হবে, তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট পাবো। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের জিডিপি নির্ণয় করা হয়। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা কিভাবে নির্ণয় করি? আমাদের দেশে সমস্ত রকমের প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সার্ভিস সেক্টর থেকে বলো বা কোনো ফ্যাক্টরির থেকে বলো বা একটা কলম উৎপন্ন হচ্ছে বা একটা মোবাইল তৈরি হচ্ছে, সবগুলোই আমরা যোগফল করব, তাহলে আমাদের জিডিপি বেরিয়ে আসবে। ঠিক আছে, চলো 13 নম্বর প্রশ্নটা দেখব কি আছে। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? একজন রাজ্যসভার সদস্য, দেখো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য বয়স হতে হবে মিনিমাম 30 বছর, আর লোকসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 25 বছর। মনে রাখবে, রাজ্যসভা হলে 30 বছর হতে হবে, লোকসভা হতে গেলে 25 বছর হতে হবে। রাজ্যসভার স্থায়িত্ব হচ্ছে 6 বছর কার্যকাল, রাজ্যসভার কার্যকাল 6 বছর, লোকসভার কার্যকাল 5 বছর। রাজ্যসভাতে 2 বছর অন্তর অন্তর রাজ্যসভার মোট সদস্যের 1/3 সদস্য কার্যকাল শেষ হয়ে বেরিয়ে আসে, মানে পদ থেকে বেরিয়ে আসছে। কিন্তু আর লোকসভাতে কি হচ্ছে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা ভেঙে দেওয়া হয় এবং নতুন লোকসভা গঠিত হয়। বোঝা গেছে? লোকসভার হচ্ছেন স্পিকার, লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। ঠিক আছে, 14 দেখব। ভারতে লোহার উৎপত্তি নিয়ে কয়টি প্রধান তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? তো 2টি তত্ত্ব মনে রাখবে, লোহা উৎপত্তি থেকে ভারতের মাত্র 2টি তত্ত্ব দিয়ে ভারতে লোহার উৎপত্তিকে মানে করা হয়, কি ধরনের ভারতে কিভাবে লোহা উৎপন্ন হয়, এটা 2টি তত্ত্ব দেওয়া হয়, তো এটা শুধু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব 15। ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল 2023 মন্ত্রণালয় দ্বারা প্রবর্তিত, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, স্কিপ করে দেবে এটাকেও। তো ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল 2023 কোন মন্ত্রক দ্বারা প্রবর্তিত হয়েছিল? কারেক্ট আনসার হবে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, সরি, এটা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা ন্যাশনাল ডেন্টাল কমিশন বিল 2023 এই বিলটা প্রবর্তিত হয়েছিল। স্কিপ করতে পারো, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। 16 নম্বর প্রশ্ন হচ্ছে 1964 সালে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা IDBI, এটা 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কৃষি সমবায়কে সহায়তা করা, ভারী শিল্পের প্রচার, ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করা, নাকি গৃহ নির্মাণ করা? কিসের জন্য এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ছিল? কারেক্ট আনসার হবে ভারী শিল্পের প্রচার করা। ভারী শিল্পের সেই সময়টাতে যখন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পে। যখন এখন তোমরা সেলের যত ফ্যাক্টরিগুলো দেখছো, সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেলের যত রকমের ফ্যাক্টরি তোমরা দেখছো, স্টিল ফ্যাক্টরি, বকারোতে ফ্যাক্টরি আছে, বার্নপুরে ফ্যাক্টরি আছে, এগুলো সবই কিন্তু সেই সময় তৈরি হয়েছে। তো সেই সময় IDBI ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিল ভারী শিল্পের প্রচার করার জন্য। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। 17 হচ্ছে 1971 সালে প্রথম পুরুষ হকি বিশ্বকাপে কোন হকি দল বিজয়ী হয়েছিল? দেখো এমন প্রশ্ন দিয়ে দিচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগ 99.9% স্টুডেন্টের ক্ষেত্রে এগুলো করা পসিবল হবে না। 1971 সালে প্রথম পুরুষ হকি বিশ্বকাপ, যে সরি এটা অনেকেই পারবে করতে, কারণ যেহেতু বলেছে প্রথম, 1971 সালে প্রথম হয়েছে, তো প্রথমটা জয়ী হয়েছিল হকি বিশ্বকাপ কারা? পাকিস্তান জয়ী হয়েছিল। ঠিক আছে, প্রথম হকি বিশ্বকাপ। 18 হচ্ছে 2023 সালের অনুযায়ী 51A অনুচ্ছেদে শেষ মৌলিক কর্তব্য কখন যোগ করা হয়েছিল? দেখো মৌলিক কর্তব্য বর্তমানে আছে 11টি। এই মৌলিক কর্তব্যগুলো 1976 সালের 72তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে যোগ করা হয়েছিল। সেটা হচ্ছে সংবিধানের কোথায় যোগ করা হলো? পার্ট 4A
এর 51A আর্টিকেলে যোগ করা হলো। এখন সে সময় কিন্তু 10টা মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল। লাস্ট 11তম যে মৌলিক কর্তব্য সেটা 86তম সংবিধান সংশোধন 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছিল 11তম মৌলিক কর্তব্য। কি হবে কারেক্ট আনসার? তাহলে 2002 ইজ দ্য কারেক্ট আনসার। কি হচ্ছে 11তম মৌলিক কর্তব্য? একজন প্যারেন্টস বা একজন বাবা মার মৌলিক কর্তব্য হচ্ছে তার শিশুকে 6 বছর থেকে 14 বছরের মধ্যে শিক্ষা দেওয়া। এটা আমাদের মৌলিক কর্তব্য। এটাই 11 নম্বর মৌলিক কর্তব্য যোগ হয়েছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে? এই প্রশ্নের উত্তর আমি বলে দেবো না, এটাও আমি হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে কমেন্ট করবে। এত ইজি প্রশ্নের উত্তর আমি বলে দেবো না, ঠিক আছে? ভারত এবং কোন দেশের মধ্যে দীর্ঘতম স্থল সীমানা রয়েছে প্রত্যেকে তোমরা কমেন্ট করবে। 20 নম্বর প্রশ্নটা দেখবো কি আছে। ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব বিকাশ কৃষ্ণান যাদব কোন খেলার সঙ্গে যুক্ত? বিকাশ কৃষ্ণান যাদব, একটু আগেই আমরা দেখলাম প্রকাশ পাড়ুকন, তো কে কোন খেলার সঙ্গে যুক্ত? প্রচুর প্রশ্ন আসছে। তিনি হচ্ছে বক্সিং এর সঙ্গে যুক্ত, বিকাশ কৃষ্ণান যাদব। দেখো বক্সিং এর সঙ্গে যুক্ত কয়েকজনের নাম জেনে রাখো, যেমন হচ্ছে প্রথমেই আসবে বিজেন্দ্র সিং নামটা, ঠিক আছে, তারপরে আসবে মেরি কম নামটা, এগুলো হচ্ছে বক্সিং এর সঙ্গে যুক্ত। তারপর আসবে সরিতা দেবী, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। তারপর অমিত পাঙ্ঘাল, আরও বেশি ইম্পর্টেন্ট নামগুলো, অমিত পাঙ্ঘাল, এগুলো সবাই হচ্ছে বক্সিং এর সঙ্গে যুক্ত, ঠিক আছে? এই 4টে মনে রাখো। আমাদের 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক দিন এইভাবে এসএসসি জিডির ক্লাস চলবে, রাত 8টায় প্রত্যেক দিন ক্লাস হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকো।